সাজেক একটা রিসোর্ট নেওয়া হয়েছে, সাজেক ইকো ভ্যালি রিসোর্ট। শুভ্ররা রিসিপশনের কাজ সামলে যে যার রুমে ঢুকলো। তুলি রুমে ঢুকেই বিস্ময় নিয়ে চারদিক দেখলো। কাঠের দরজা, দেয়াল, বিছানা সবই কাঠের তৈরি। সামনে খোলা বারান্দা। তুলি বারান্দায় গেল। শীতল হাওয়া বইছে। তুলির খুব ভালো লাগলো। শুভ্র বারান্দায় এসে তুলির পাশে দাঁড়ালো। তুলি বলল, ভীষণ সুন্দর রিসর্টটা, আমার ভালো লেগেছে। শুভ্র মৃদু হাসলো, বলল, সাজেকের মোস্ট অফ দ্য রিসোর্ট এরকমই থাকে, এটাই সাজেকের বিশেষত্ব। আমরাও একদিন এমন একটা ঘর বানাবো, কাঠের সব কিছু থাকবে, এরকম একটা খোলা বারান্দা থাকবে, কোনো কৃত্রিম সাজসজ্জা থাকবে না, যা থাকবে সব প্রাকৃতিক। রুমের চারপাশে এক ধরনের লম্বা মোমবাতি পাওয়া যাবে, যা ওইগুলোই থাকবে। মনে হবে আমরা ধুলোবালি জমা শহরে নয়, গ্রামের কোনো এক পাহাড়ের উপরে থাকছে। বেস্ট হবে জানেন। কথাটা বলে বেশ আনন্দ নিয়ে শুভ্রর দিকে ঘুরল তুলি। শুভ্র স্থির চোখে চেয়ে দেখছে তুলিকে। তুলি হাসছে, ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। শুভ্র আনমনে চেয়ে আছে তুলির মুখের দিকে। শুভ্র এভাবে চেয়ে আছে দেখে তুলি ব্রু নাচিয়ে হেসে হেসে জিজ্ঞেস করলো, কি দেখছেন? তোমাকে। তুলি ব্রু কুঁচকে ফেললো। সঙ্গে সঙ্গে শুভ্র থমকে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। লজ্জা এবং অস্বস্তি দুজনকেই ঘিরে ধরলো। শুভ্র ইতিউতি চেয়ে নিজেকে সামলে বলল, ফ্রেশ হয়ে নাও, বাথরুমে সব রাখা আছে, আমি পরে ঢুকবো। কথাটা বলেই শুভ্র আগে আগে বারান্দা থেকে রুমে ঢুকে গেল। তুলি পিছনে দাঁড়িয়েই রইল। টালমাটাল চোখে চেয়ে রইল শুভ্র চলে যাওয়ার দিকে। খানিক পর মৃদু হেসে নিজেও ঘরে ঢুকলো। শুভ্র বিছানায় বসে আছে। তুলি সেদিকে একবার তাকিয়ে টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে গেল। শুভ্র মাথা তুলে তাকালো তখন। আজ মূলত তার ইচ্ছেটা কি? নিজেকে এতটা আদমনীয় মনে হচ্ছে কেন? তুলির সামনে থাকলে এতটা উতলা হয়ে যাচ্ছে কেন? শুভ্র মাথার চুল ঘামছে ধরে থাকলো। মাথাটা বড্ড ধরে আছে আজ। প্যারাসিটামল খেতে হবে একটা। তুলি গোসল করে বের হয়েছে। টাওয়াল দিয়ে চুল ছাড়তে ছাড়তে শুভ্রর সামনে এসে দাঁড়ালো। শুভ্র অন্যদিকে চেয়ে আছে। তুলি বলল, আমি এসে গেছি, গোসল করবেন না আপনি? শুভ্র সঙ্গে সঙ্গে উঠে গেল। এক নজর তুলি ভিজে চুলের দিকে চেয়ে দ্রুত পায়ে স্যান্ডেল পরে টাওয়াল নিয়ে বাথরুমে চলে গেল। তুলি তাজ্জব হয়ে চেয়ে রইল শুভ্র যাওয়ার দিকে। শুভ্র গোসল থেকে বের হলো প্রায় আধা ঘন্টা পর। সারাদিন জার্নি করে গায়ে মনে হচ্ছে ধুলোর বস্তা লেগে আছে, তাই আজ গোসলে বেশ দেরি হয়ে গেছে তার। তুলি তখনও চুল ছাড়ছে। কোমর অবধি বেশ ঘন চুল তুলির। চুল ঝাড়তেও বড্ড কষ্ট হচ্ছে তুলির। হাত মনে হচ্ছে ভেঙে আসছে। তুলির চুলের পানিতে মেঝে পুরো ভিজে গেছে। শুভ্র টাওয়াল দিয়ে নিজের চুল মুছে বলল, তুলি চুলটা বাঁধো, মেঝে একদম ভিজে দিয়েছ, দেখো। তুলি পিছনে ফিরল। শুভ্র কথা বলতে বলতে এগুলো। চুল আগে বেঁধে পানি ঝরাও, দেন খুলে ঝরাবে, এভাবে চুল ঝরালে হেয়ার ড্যামেজ হতে পারে। এক চিৎকার দিয়ে শুভ্র নিজে মেঝেতে পা পিছলে সোজা তুলির গায়ের উপর পড়ল। এইভাবে গায়ে পড়ায় তুলি শুভ্রর ভার সহ্য করতে না পেরে সোজা গিয়ে পড়ল বিছানার উপর। হঠাৎ তাল সামলাতে না পেরে শুভ্রর হাত পেঁচিয়ে ধরল তুলির মেদহীন কোমর। ঠোঁট ছুঁয়ে গেল একদম তুলির গলার নিচের অংশে। জীবনের প্রথম এমন স্পর্শে তুলি এক প্রকার থমকে গেল। শুভ্রও সঙ্গে সঙ্গে মুখ তুলল তুলির গলা থেকে। হঠাৎ করেই সম্পূর্ণ পরিস্থিতিটা উল্টো স্রোতে ঘুরে গেল এই নতুন দম্পতির। শুভ্র সমস্ত ভার তুলির উপর পড়তেই এক প্রকার চ্যাপ্টা হয়ে গেল তুলি। চোখ খিচে রেখে শুভ্রর বুকে দুই হাত চাপতেই শুভ্র চটজলদি তুলির উপর থেকে উঠে পড়ল। তুলির বুক উঠানামা করছে, ভয় পেয়ে গেছে ও। সঙ্গে সঙ্গে প্রথমবারের ন্যায় শুভ্র ঠোঁটের স্পর্শ হৃদয়ে তীব্র আবেশের জন্ম দিচ্ছে। শুভ্র উঠে বসে কিছুক্ষণ মাথা নিচু করে বসে পায়ে পা ঘষতে থাকলো। তুলি শুয়ে আছে, এখনো যেন ঠিক হতে পারছে না। তুলির কোনো সাড়া শব্দ না পেয়ে শুভ্র পিছনে ঘুরল। তুলি শুয়ে আছে দেখে তার ডান হাত বাড়িয়ে দিল তুলির দিকে, কিন্তু কিছু বলল না। তুলি ছোট ছোট নিঃশ্বাস ফেলে
নিজেকে শান্ত করার চেষ্টা করলো। হাত বাড়িয়ে শুভ্রর হাত চেপে ধরে আস্তে আস্তে উঠে বসলো। তারপর দুজনেই চুপচাপ শুভ্রর মেঝের দিকে চেয়ে। তুলিও সেরকম ভাবেই বসে আছে। খানিক পর হঠাৎ দুজন একসঙ্গে বলে উঠল। সরি। নিজেরা বলে নিজেরাই অবাক হয়ে গেল। একে অপরের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। শুভ্র প্রথমে হেসে ফেলল। তুলিও শুভ্রর দেখা দেখি হেসে উঠল। শুভ্র বলল, সরি বলার দরকার নেই আমাদের কারোরই। ইটস প্রিটি নর্মাল বিটুইন অ্যাস। তুলি হঠাৎ এমন কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেল। কপালে ভিজে চুল কানের পেছনে গুজতে গুজতে বলল। হুম। হঠাৎ শুভ্র বিছানার দিকে চাইলো। তারপর দ্রুত উঠে দাঁড়ালো। তুলি, তুমি তো চুলের পানিতে বিছানাও ভিজিয়ে দিয়েছ। শুভ্রর কথা শুনে তুলি পিছনে তাকালো। বিছানার একটা অংশ ভিজে গেছে। তুলি দাঁত দিয়ে জিহ্বা কামড়ে বাঁকা চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্র ব্রু কুঁচকে চেয়ে আছে তুলির দিকে। তুলি মিনমিন করে বলল, সরি, আসলে আমার চুল ঘন তো তাই। এইদিকে টাওয়ালটা দাও তো, আমি মুছে দিচ্ছি চুল। শুভ্র কথাটা বলে তুলির টাওয়াল দেওয়ার আর অপেক্ষা করলো না। তুলির হাত থেকে টাওয়াল কেড়ে নিয়ে তুলির পেছনে এসে দাঁড়ালো। আলগোছে চুল মুছে দিতে থাকলো আর তুলিকে শোনাতে লাগলো কিভাবে চুল মুছতে হয় তার হাজারো টিপস। তুলি এসব শোনেনি, শুনবেও না। এভাবে তুলির চুলে দুনিয়া ভেসে যাক। শুভ্র এগিয়ে আসবে, মুছে দিবে তুলির চুল। তুলি ডুবে যাবে তখন আকণ্ঠ। শুভ্র বেশ যত্নে তুলির চুল মুছে দিল। তারপর টাওয়াল বারান্দায় মেলে এসে দ্রুত নিজের গায়ে জ্যাকেট জড়াতে জড়াতে বলল, দ্রুত চলো, না হলে রাতে আর কারোরই খাবার জুটবে না কপালে। হোটেল বন্ধ হয়ে যাবে। তুলি এত তাড়া পেয়ে দৌড়ে দৌড়ে ভিজে চুলি আলগা করে খোপা করে মাথায় ওড়না তুলে নিল। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে গেল রুম লক করে। বাহিরে বাকিরা অপেক্ষা করছিল শুভ্রদের জন্যে। ওরা যেতেই তারা সবাই চলল রাতের খাবারের উদ্দেশ্যে। খাবার খেয়ে রুমে আসলো দুজন। তখন প্রায় 11টা। খাবার খাওয়া অনেক আগেই শেষ হয়েছিল। তবে সবাই মিলে প্রায় 1 ঘন্টার মতো রাতের সাজিকের রাস্তায় হাঁটছিল, তাই এত দেরি হওয়া। সারাদিন জার্নি করে রাতে বিছানায় এসেই দুজন ক্লান্ত দেহ কয়েক মিনিটেই ঘুমিয়ে পড়েছিল। ভোর হয়নি এখনো। সূর্য উদিত হবে আর অল্পক্ষণেই মধ্যেই। সাজিকের সকল সৌন্দর্যের মধ্যে প্রধান হচ্ছে ভোরের সৌন্দর্যোদয় দেখা। সূর্য মেঘের উপরে ভেসে বেড়ায়, অনেকটা তেমন মনে হয়। শুভ্র অ্যালার্ম দিয়ে রেখেছিল। 4টা বাজতেই অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে যায় তার। বুকের ওপর কিছুর অস্তিত্ব অনুভব করে। ঘুমে ডুবে থাকা চোখ ঘুরিয়ে পাশে চায়। তুলি ডান হাত দিয়ে শুভ্রকে জড়িয়ে রেখেছে। ঘুমে কাহিল তুলি হয়তো বুঝেওনি সে কি করছে। শুভ্র মৃদু হাসলো, হাতটা আলগোছে সরিয়ে দিয়ে বিছানায় রাখলো খুব যত্ন নিয়ে। শোয়া থেকে উঠবে তখন চোখ গেল তুলির ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে। ঘুমন্ত অবস্থায় তুলিকে খুব বেশি মায়াবী দেখায়। কথাটা সত্য। এই যে শুভ্র এখন চোখ ফেরাতে পারছে না, উঠে ব্রাশ করতে যাবে সেটাও করতে পারছে না। সে কখন থেকে তুলির দিকে চেয়েই আছে। সেই জন্য বোধহয় বিয়ের আগে ছেলে মেয়ের একসঙ্গে থাকা নিষেধ। তখন এইসব খুঁটিনাটি সৌন্দর্য বিয়ের আগে একে অপরের নিকট প্রকাশ পেয়ে যায়। বিয়ের আর তখন আগ্রহ থাকে না। তুলির এলোমেলো চুল কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। শুভ্রর কি হলো কে জানে। এগিয়ে আসলো সে, তুলির উপর শুয়ে ঝুঁকে এলো তুলির ঘুমন্ত মুখের দিকে। কপালে চুল তার আঙ্গুলে কানের পেছনে গুজে দিয়ে মুখের দিকে চাইলো তীব্র দৃষ্টিতে। তুলি নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে শুভ্র। আল্লাহ বোধহয় এই জন্য বিয়েকে হালাল করেছেন। দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ কিভাবে একটু একটু করে বিয়ের দোহাই দিয়ে কাছে আসছে। শুভ্র তুলি তারই নমুনা। কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে থাকার পর কি মনে করে আচমকাই শুভ্র ঠোঁট বসালো তুলির কপালের ত্বকে। তুলির নিঃশ্বাসের শব্দ আরো নিবিড় হলো যেন। শুভ্র কপালে ঠোঁট বসিয়ে বিড়বিড় করলো, আলহামদুলিল্লাহ, আমার জীবনে তোমার আসার দরকার ছিল।
এভাবে না হলে অন্যভাবে। তুলির ঘুম পাতলা হচ্ছে দেখে শুভ্র নিজেকে ঠিক করে চট করে উঠে গেল বিছানা থেকে। শুভ্র বাথরুমে যেতেই চোখ খুলে তাকালো তুলি। চোখ তার টলমল করছে। শুভ্র তাকে ভালোবেসে স্পর্শ করেছে। উফ! তুলি আলগোছে বা হাত তুলে শুভ্রর স্পর্শ করা কপালের সে অংশ ছুলো তুলি। মনে হচ্ছে এখনো শুভ্র ঠোঁট ছুঁয়ে আছে তুলির কপাল। কোথাও শুনেছিল যে পুরুষ তোমাকে মন থেকে চাইবে, তার ঠোঁটের স্পর্শ তোমার কপাল ছুবে সবার প্রথমে। তার চুমুতে তুমি শান্তি পাবে, আরাম বোধ করবে। এই জন্যই বোধহয় শুভ্র ছোঁয়া এখনো তুলির মনে গেঁথেই রইল। তুলির শ্বাস বেড়ে যাচ্ছে। শুভ্র তাকে মেনে নিচ্ছে। একটু একটু করে দুজন এগিয়ে যাচ্ছে একটি সুখী সংসারের দিকে। ব্যাপারটা ভেবেই তুলি রোমাঞ্চকর অনুভব করছে। শুভ্র বাথরুম থেকে বেরোতেই তুলি আবার চোখ বন্ধ করে ঘুমানোর ভান করলো। না হলে দেখা যাবে লজ্জায় শুভ্র তুলির মুখোমুখি আর হচ্ছে না। শুভ্র ব্রাশ করে এসেছে। সূর্য উঠবে আর কিছুক্ষণের মধ্যেই। আকাশ লালচে আভা দেখা যাচ্ছে। শুভ্র আর দেরি করলো না, এগিয়ে এসে তুলির মাথার কাছে এসে দাঁড়ালো। ডাক দিল তুলিকে। তুলি, তুলি, উঠবে একটু? একটা বেস্ট জিনিস দেখাবো তোমাকে, প্লিজ ওঠো। তুলি, দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে। আফসোস করলেও আর লাভ হবে না তখন। শুনছো তুলি? তুলি এত ডাক শুনে আড়মোড় ভাঙার ভান করে তাকালো শুভ্রর দিকে। কিছুক্ষণ শুভ্রর দিকে ঘুম ঘুম চোখে চেয়ে রইল। তারপর হালকা করে হাসলো। সঙ্গে সঙ্গে শুভ্রর মনে হলো সে তার হার্টবিট মিস করেছে। ঘুমন্ত মুখে এমনিতেই আজ সকালে তুলির উপর ঘায়েল হয়েছে সে, আর এখন ঘুম ঘুম মুখে মুচকি হাসি। উফ, মারাত্মক! শুভ্র ড্যাব ড্যাব করে তুলির দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তুলি হাসি থামিয়ে উঠে বসলেই শুভ্র হুঁশ ফেরে। সঙ্গে সঙ্গে কোমরে হাত রেখে অন্যদিকে মুখ ঘুরালো। তুলি চুল খোপা করতে করতে উঠে বসলো। ঘুম ঘুম গলায় জিজ্ঞেস করলো, কি দেখাবেন? দ্রুত দেখান, আমি ঘুমাবো। শুভ্র স্বাভাবিক হলো এবার। এগিয়ে এসে তুলির কাঁধ ধরে জোর করে তুলিকে উঠালো। বারান্দার দিকে তুলিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, নো এ, ঘুমকে এখন না বলো প্লিজ। আমরা একটা বেস্ট জিনিস দেখবো একসঙ্গে। কাম উইথ মি। তুলিকে বারান্দায় এনে থামালো শুভ্র। তুলি ঘুম চোখ মুছে সামলে তাকালো। পুরো সাজেকের আকাশ লালচে হয়ে আছে। দু কদম এগিয়ে এসে কাঠের বারান্দায় গ্রিল ঘেঁষে দাঁড়ালো তুলি। সূর্য উঠছে একটু একটু করে। তুলি হা হয়ে চেয়ে আছে সামনে। শুভ্র মৃদু হেসে তুলির পাশে গ্রিল ঘেঁষে দাঁড়ালো। সূর্য উদয় হচ্ছে যেন মেঘের উপর থেকে। সাদা মেঘ ভাসছে, তার উপর লাল টকটকে এক সূর্য। ভয়াবহ সুন্দর দৃশ্য। তুলি খুশিতে নেচে উঠল যেন। ওয়াও, কি সুন্দর সূর্য! শুভ্র তুলির মতো সামনে চেয়ে আছে। শুভ্র মন্ত্রমুগ্ধের মতো বলল, ইয়া, সাজেকের সুন্দরতম দৃশ্যের মধ্যে এটা একটা। সত্যি সুন্দর। সূর্য উঠে গেছে অনেকক্ষণ। তুলি শুভ্র দাঁড়িয়ে আছে এখনো বারান্দার গ্রিল ঘেঁষে। দুজনেই চুপ। ভোরের শীতল বাতাস বইছে। তুলির গায়ের শাল সে বাতাসে মৃদু মন্দ উঠছে। তুলি শালটা নিজের গায়ের সঙ্গে চেপে রাখলো। ওর হাত রেলিংয়ের উপর রাখা। শুভ্রর হাত উঠিয়ে তুলির পাশে রেলিংয়ে রাখলো। একটা সময় শুভ্র সূর্য থেকে মনোযোগ সরিয়ে মুগ্ধ তুলির দিকে একবার তাকালো। তারপর তাকালো তুলির হাতের দিকে। ঢোক গিলে শুভ্র। কি করবে? হাতটা কি ছুবে? ছুলে কি তুলি অস্বস্তি বোধ করবে? শুভ্র 7-5 চিন্তা করেও নিজেকে একটুতে দমাতে পারলো না। হাত একটু একটু করে এগুলো তুলির হাতের দিকে। প্রথমে আঙুলে আঙুল ছুঁয়ে গেল। তুলির ধ্যান ভাঙলো, কিন্তু তাকালো না শুভ্রের দিকে। অপেক্ষা করলো যেন আরও একটুখানি স্পর্শের। শুভ্র সামনে তাকিয়ে একটু একটু করে পুরো হাতটাই নিজের হাতের মধ্যে পুরে নিল। হাতটা সম্পূর্ণ শুভ্রর দখলে চলে গেল। তখন তুলি তাকালো শুভ্রর দিকে। শুভ্র কেমন সম্মোহিত দৃষ্টিতে তাকালো।
তুলি তাকিয়ে আছে দেখে শুভ্র তুলির সম্মতি নেই সেটা ভেবে সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিতে গেলে তুলি ছাড়ল না, বরং ধীরে ধীরে হাতের বাঁধন শক্ত করে শুভ্র হাত চেপে ধরল। দুজন দুজনের দিকে চেয়ে সামান্য হাসল, তারপর আবার দুজন সামলে তাকালো। আবার একে অপরের হাতে হাত রেখে দুজন অনুভব করলো তাদের জীবনে এক নতুন সূর্যোদয়। তুলি দিন দিন বুঝতে পারছে শুভ্র তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তুলি নিজেও ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে শুভ্রর প্রতি। শুভ্র কথা বলার ধরন, বাচনভঙ্গিমা, ব্রু নাচানো, দায়িত্ববোধ, তুলির প্রতি স্ত্রী হিসেবে এক আলাদা সম্মান, সব কিছুই তুলিকে তীব্রভাবে শুভ্রর দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুলি আয়নার সামনে দাঁড়ানো। আজ সন্ধ্যায় ছোটোখাটো বারবিকিউ পার্টি আয়োজন করেছে সবাই মিলে। তুলি বাসা থেকে আসার সময় কোনো শাড়ি আনেনি, কিন্তু এখন শুনছে পার্টিতে নাকি সবাই শাড়ি পরবে। এটা শুনে কোথা থেকে শাড়ি জোগাড় করে তুলির হাতে ধরিয়ে দিল শুভ্র। তুলি সেই শাড়িটা পরেই আয়নার সামনে দাঁড়িয়ে এসব 7-5 চিন্তা করছে। তুলি অপেক্ষা করছে শুভ্র কখন ঠিক আর কত দিন পর নিজের অনুভূতি কনভিন্স করবে। তুলি মেয়ে, চাইলেও আগ বাড়িয়ে কিছু বলতে পারছে না। তাছাড়া তাদের সম্পর্কটা আলাদা ছিল শুরুতে, সেটাও একটা বাধা বলা চলে। তাই তুলি এখানে নীরব। করুণ না হয় আরও অপেক্ষা, তার লজ্জা ভাঙলেই হয়। তুলি প্রায় তৈরি, শুভ্র কল এলো তখনই। তুলি কল ধরল। ওপাশে শুভ্র ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল, তৈরি তুমি? হুম। নিচে আসো, আমরা এখানে আছি। একা আসতে পারবে তো? পারবো, চিন্তা নেই। তাহলে আসো, রাখছি। শুভ্র কল কাটল। তুলি শেষবারের মতো আয়নার নিজেকে দেখে নিল। ভালোই দেখাচ্ছে তাকে। তুলির শরীরে ভালো করে আঁচল জড়িয়ে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। নিচে এসে দেখে শুভ্র আর তার বন্ধুরা মিলে কয়লা পুড়িয়ে বারবিকিউ বানাচ্ছে। তুলি শুভ্রকে দেখলো। কালো রঙের শার্টের হাতা ফোল্ড করা কনুই অবধি, সামনে দুটো বোতাম খুলে কলার ছেড়ে দেওয়া, ডান হাতে কয়লা লেগে আছে, কপালেও কয়লার ছিটে। তবে তাতেও কি ভয়াবহ সুন্দর দেখাচ্ছিল তখন শুভ্রকে। তুলির তখন মনে হয়েছে সেই প্রথমবারের মতো শুভ্রর উপর ক্রাশ খেয়েছে। তুলি হা করে শুভ্রকে দেখছিল। হঠাৎ পাশ থেকে মোহ শুভ্রর দিকে চেয়ে চেঁচালো, শুভ্র ভাই, বউ এসেছে তোমার। বউয়ের দিকে একটু মন দাও। মেয়েটা সে কখন থেকে তোমার দিকে চেয়ে আছে। পাগল করে দিয়েছো দেখে একদম তুলিকে। কথাটা শোনা মাত্রই তুলি চোখ সরিয়ে অন্যদিকে ফিরে গেল। লজ্জায় মনে হচ্ছে ও গলা অবধি ডুবে যাচ্ছে। এভাবে কেউ সবার সামনে বলে? ইস! শুভ্র ব্রু নাচিয়ে তুলির দিকে মৃদু হেসে তাকালো। লজ্জা পাচ্ছে তুলি, বুঝতে পারল শুভ্র। তাই হাতের কাজ ফারহানকে ধরিয়ে দিয়ে হাত ছাড়তে ছাড়তে এগিয়ে আসলো তুলির দিকে। শুভ্র এগোচ্ছে দেখে তুলির শাড়ির আঁচল খামছে ধরে অন্য দিকে ফিরল। শুভ্র পিছনে এসে দাঁড়ালো। পিছন থেকেই বলল, কি ব্যাপার, আমাকে দেখছিলে নাকি এতক্ষণ, মিস ছাত্রী? তুলি লাজুক হাসলো। পরপর নিজেকে সামলে শুভ্রর দিকে ফিরে বেশ ভাব নিয়ে বলল, আমি আপনাদের রান্না করা দেখছিলাম। কথাটা বলে আবার মুখ টিপে হেসে অন্যদিকে মুখ ঘোরালো তুলি। শুভ্র তুলির থুতনি চেপে ধরে নিজের দিকে ফেরালো, ভ্রু নাচালো। আর ইউ শিওর? তুলি দ্রুত উপরে নিচে মাথা নাড়ল। হুম। শুভ্র হেসে ফেলল। তুলির মুখটা ছেড়ে দিয়ে বলল, আচ্ছা বাদ দাও, ক্ষুধা পেয়েছে। তুলি স্বাভাবিক হবার চেষ্টা করলো। মৃদু আজকো বলল, এখনো অবধি না? শুভ্র বাম হাতের কবজি জড়িয়ে থাকা ঘড়ি দেখলো, টাইম দেখে নিয়ে বলল, একটু অপেক্ষা করো, ঘন্টা খানেকের মধ্যে খাবার রেডি হয়ে যাবে আই থিঙ্ক। তুমি মহুদের পাশে গিয়ে গল্প করো, আমি রান্নাতে যাচ্ছি। তুলি প্রশ্ন করল, আমি হেল্প করব? শুভ্র বিস্মিত হলো। পরপর সামান্য হাসলো। তুলির কপালে 2 আঙ্গুলে টোকা দিয়ে বলল, আজ্ঞে না, রান্নার জন্য পুরো জীবন পড়ে আছে। এই রান্নাটুকু আমাকেই করতে দিন। আপাতত যান, গল্প করুন গিয়ে।
তুলি এভাবে আপনা আপনি করে শুভ্র ঠাট্টা করে হেসে ফেলল। শুভ্রকে পাশ কাটিয়ে দু কদম সামনে যেতেই পেছন থেকে শুভ্র ডাকলো। তুলি। শুভ্র যখন এভাবে ডাকে তুলির বোধ হয় হাজারো ফুলঝুরি তুলির কানে কাছে ঝমঝমিয়ে উঠে। তুলি পিছন ফিরে চাইলো। শুভ্র প্রথমে হালকা করে হাসলো, তারপর মাথা চুলকে এগিয়ে তুলির মুখোমুখি দাঁড়ালো। তুলি ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি কিছু বলবেন? শুভ্র গড়িমসি করলো খানিক। কিছু বলবে বলবে করেও মুখ ফুটে বেরোচ্ছে না। তুলি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে শুভ্রর কথা শুনবে বলে। শুভ্র গলা খাকারি দিল, তারপর হাতে লেগে থাকা কয়লা আঙ্গুলের ডগায় নিয়ে তুলির কানের পেছন লাগিয়ে দিয়ে বলল, সুন্দর দেখাচ্ছে তোমায়। ইস, এভাবেও কেউ বলে? শুভ্র কি জানে তুলির বুকে ঝড় উঠে এইভাবে কথা বললে মনে হয় তুলি হারিয়ে যাচ্ছে অতলে গভীরে। তুলির কথাটা কি যেন ভালো লাগলো। কানে হালকা করে হাত ছুঁয়ে তুলি ফিসফিস করে বলল, থ্যাংক ইউ। শুভ্র উত্তরে সামান্য হাসলো, তারপর বলল, নেক্সট টাইম থেকে কাজল পরো, আমি তখন আইলাইনার বদলে নজর ফোটায় কাজল দিয়ে দেব, হবে? কি দুর্দান্ত আবদার। তুলি মৃদু হাসলো, তারপর বলল, ঠিক আছে। শুভ্র তুলিকে মোহদের পাশে বসিয়ে রান্নায় চলে গেল। মোহ এবং দিয়া গল্প করছে, পাশে তুলি তাদের গল্প শুনছে বললে ভুল হবে। সে ঘুরে ফিরে বারবার শুভ্রকে দেখছে। শুভ্রকে দেখতে তুলির চমৎকার লাগছে। বারবার মনে পড়ছে কিভাবে শুভ্র কয়লায় ফোটা তুলির কানে পিছনে শুয়ে দিয়ে নজরবন্দি করে রাখলো। তুলির তখন বলতে ইচ্ছে হচ্ছিল, আপনি কালো শার্টের এভাবে আমার পাশে দাঁড়ান, আজ সকালের মতো এভাবে আমার হাতটা একটু একটু করে ছুঁয়ে ফেলুন, হয়ে যান আপনি আমারই নজর ফোটা। কয়লা বা কাজল কিচ্ছু লাগবে না, যদি আমার পাশে আপনি এভাবে দাঁড়ান দুনিয়ার কেউ কোনো কিছু আমায় নজর দিতে পারবে না। আপনি কি সেটা জানেন? তবে তুলি বলতে পারেনি লজ্জায়। খাওয়া দাওয়ার সময় এলো। আজ পুরুষরা মহিলাদের খাবার সার্ভ করলো। শুভ্র তুলির প্লেটে চিকেন বারবিকিউ তুলে নিয়ে ফিস ফিস করে বলল, ভালো করে খেও, এত শুকনো হলে চলে? তুলি শুনে মাথা তুলে শুভ্রর দিকে তাকালো। ইয়াসমিনও এভাবে তুলির প্লেটে খাবার তুলে দিয়ে একই কথা বলেন। শুভ্র মৃদু হেসে ইশারা করলো, খাও। বলে চলে গেল অন্য পাশে। তুলি হালকা হেসে খেতে মন দিল। পাশ থেকে মোহ বলল, এত কেয়ারিং শুভ্রকে আমি প্রথম দেখলাম তুলি। তুমি আসায় আজকাল ওকে অনেক খুশি দেখাচ্ছে। আই থিঙ্ক হি লাভস ইউ। ছাত্রী স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মাচ্ছে বেচারার। তুলি লজ্জা পেয়ে হেসে উঠল, তারপর খেতে খেতে বলল, বুঝি আমি। ভালোবাসে? হুম। কনফেস করেছো দুজন? এখনো না। মোহ অবাক হলো, প্রশ্ন করলো, কিন্তু কেন? তোমাদের উচিত কনফেস করা একে অন্যকে। শুভ্রর অবশ্যই এতে এগিয়ে আসা উচিত। তুলি এইবার কথা বলল না, শুধু হাসলো। মোহ বলল, তুমি কি অপেক্ষা করছো শুভ্রর কনফেসে? আমি হেল্প করব? তুলি এইবারও উত্তর দিল না, শুধু লাজুক হাসলো। কি বলবে সে? নিজ মুখে স্বীকার করবে কিভাবে? কিন্তু সেও তো তাই চায়। শুভ্র এগিয়ে আসুক আগে, তুলি তখন ঝাপটে ধরবে তাকে। মোহ যা বোঝার বুঝে গেল, তারপর কানে কানে তুলিকে শুনিয়ে দিল কয়েক কথা। তুলি শুনলো, তারপর হাঁ করে শুভ্রর দিকে চেয়ে আবার মোহর দিকে তাকালো। বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, আমার এসব করাই লাগবে? ইয়েস, করা লাগবে। শুভ্রকে বাগিয়ে আনতে অবশ্যই করা লাগবে। ও যা চাপা ছেড়ে সহজে ধরা দিবে না। দেখো গিয়ে ভালোবেসেই লজ্জায় মরে যাচ্ছে বেচারা। ইস, শুভ্রর 1/3 লজ্জাও যদি আরিফের মধ্যে থাকতো, জীবন ধন্য হয়ে যেত। বাট তোমার জীবন ধন্য তুলি। বাকি ধন্য করতে তোমাকে এটা করতে হবে। ইউ গট ইট? তুলি শুনলো, তারপর কিছু একটা ভাবলো। শুভ্রর দিকে আবারও চাইলো। দূর থেকে শুভ্র তুলির তাকানো দেখে ব্রু নাচিয়ে ইশারায় জানতে চাইলো কি। তুলি না বোধক মাথা নাড়ালো। শুভ্র হালকা হেসে আবার খাওয়ায় মন দিল। তুলি নিজের ভাবনায় ডুবে চুপচাপ থাকলো বাকিটাক্ষণ। রাতের আকাশের নিচে সবাই
মাদুর পেতে বসে আছে। তুলি প্রথমের শাড়ির আঁচল কোলে রেখে বসেছিল, কিন্তু তারপর হঠাৎ শুভ্র সবার অগোচরে আঁচলখানা নিজের হাতে পেঁচিয়ে হাতটা লুকিয়ে নিজের প্রশস্ত পিঠের পেছনে রেখে ভদ্র মুখ করে সবার সঙ্গে গল্প করতে লাগলো। তুলি হতভম্ব। শুভ্র স্যার লাজুক কিন্তু যথাযথ সভ্যও নন। কথাটা তুলি কেন যেন সাজেক আসার পর বিশ্বাস করতে শুরু করেছে। সবাই এই ফাঁকে গান ধরেছে, শুভ্র তাদের সঙ্গে তাল মিলিয়ে গুনগুন করছে। তুলি মুগ্ধ হয়ে শুনছে শুভ্রর হালকা আওয়াজের গান। তুলি শুভ্রকে এতক্ষণ ধরে দেখছে, সেটা কিভাবে যেন তুলির দিকে না চেয়ে শুভ্র বুঝে ফেলল। তাই শুভ্র গান থামিয়ে তুলির দিকে তাকালো, ভ্রু নাড়িয়ে প্রশ্ন করল, কি দেখছো মিস ছাত্রী? নাথিং। কথাটা বলে লজ্জায় তুলি মুখ সরালো অন্য পাশে। শুভ্র মাথা নিচু করে হালকা হাসলো, পরপর হাতে পেঁচানো শাড়ির আঁচলে টান দিল, যেন তুলিকে ডাকছে। তুলি তাকালো আবার। শুভ্র বলল, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? তুলি চোখ বড় বড় করে তাকালো। শুভ্র কি কিছু বুঝতে পারছে? কিভাবে পারলো? তুলি তো এখন অবধি কোনো কিছুই বোঝে নাই। স্বাভাবিক থেকেছে বরং। তারপরও তুলি পরপর দ্রুত মাথা নেড়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, হুম, কেন বললেনি কথা? শুভ্র কাঁধ নাচিয়ে গা ছাড়া ভাবে বলল, এমনি লাগলো আমার কাছে। ও, তুলি স্বস্তির শ্বাস ফেলল। শুভ্র বাকিটাক্ষণ সবার অগোচরে এভাবেই তুলির শাড়ির আঁচল হাতের আঙ্গুলে পেঁচিয়ে বসে থাকলো। তুলিও তেমন কথা বলল না। রাত হতেই যে যার ঘরে ফিরল। সকালে হুট করে খেতে বেরোতেই মহুরার ইচ্ছে হলো দূরে কোথাও নাস্তা করতে যাবে। আরিফ তো সেটা শুনে খুব রেগে গেল, বলল, দূরে যাবে মানে? তোমার শরীর দেখেছো? 4 দিনের শরীর অবস্থা কাহিল বানিয়ে দিয়েছো। নিজেও জেদ দেখাচ্ছ আর আমার বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছ। মোহু মুখ ফুলো করে আরিফের দিকে তাকালো, তেড়াভাবে বলল, তোমার বাচ্চা মানে ও আমার কেউ না? আর আমি যাব খেতে, আমি যাবই। দরকার হলে একা যাব, কারোর দরকার নেই আমার। মোহু ব্যাগ নিয়ে চেয়ার থেকে উঠে একা একাই বেরিয়ে যাচ্ছিল। আরিফ থামালো না। রাগে ফুসফুস নিঃশ্বাস ফেলতে ফেলতে মোহুর যাওয়ার দিকে চেয়ে থাকলো। দুজনের বাগবিতণ্ডা দেখে শুভ্র বলল, কেন মুহুকে রাগাচ্ছিস? চল যাই। ও একা যাবে এই অবস্থায়? তুইও না? আরিফ বিরক্ত হয়ে বলল, তুই দেখেছিস ওর অবস্থা? কাল সারা রাত ওসব কয়লা পোড়া খাবার খেয়ে বমি করেছে, 2বার পেটের ব্যথা, ঘুমও ভেঙেছে। উনি নাকি ডাক্তার। ডাক্তার হলে কেউ এমন করে? রাগ লাগছে ইয়ার। শুভ্র ব্রু বাঁকালো। মুহুর উপর। বাঁকা চোখে দূরে মোহুর হাঁটার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, নিজের ওপর। ওকে এখানে নিয়েই আসা উচিত হয়নি আমার। শুভ্র হেসে ফেলল, বলল, আটকা ওকে, চলে যাচ্ছে। একা গেলে বিপদ, আমরা সাথে থাকলে সেফ থাকবে। আরিফ শুভ্রর দিকে একবার তাকালো, তারপর মোহুর দিকে চেয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ল। পরপরই ছুটল মোহুর পেছনে। দুজন দূরে দাঁড়িয়ে আছে। মোহু ঝগড়া করছে, আরিফ মানাচ্ছে। দৃশ্যটা চোখে পড়ার মতো। তুলি ভালো লাগা বাড়ল। বিড়াল ছানার ন্যায় গা ঘেঁষে দাঁড়ালো শুভ্রর। ওদের দিকে চেয়ে শুভ্রর উদ্দেশ্যে বলল, দ্য মেড ফর ইচ আদার, হোয়াট আ পারফেক্ট কাপল। শুভ্র হালকা হাসল। তুলির ন্যায় ওদের দিকে চেয়ে দেখল, তারপর তুলির দিকে চেয়ে সম্মতি স্বরে বলল, লাইক আস। প্রশ্ন করল শুভ্র। তুলি শুভ্রর দিকে তাকালো। হয়তো তুলি আশা করেনি শুভ্র এ কথা বলবে। তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে চেয়ে রইল, তারপর হেসে ফেলল। চোখ ছোট ছোট করে পাল্টা প্রশ্ন করল, আর ওই আ পারফেক্ট কাপল? শুভ্র এমন চোখে প্রশ্নে কিছুটা মিয়ে গেল। মাথা চুলকে অপ্রস্তুত হয়ে বলল, মানে উই আর ট্রাইং, রাইট? তুলি শুভ্রর উত্তর দেওয়ার ধরন শুনে এবার শব্দ করে হেসে ফেলল। শুভ্র মুগ্ধ হয়ে সেই হাসি দেখল।
হাজারো হাসি দেখেছে সে, কিন্তু অমন সুন্দর হাসি শুভ্র কখনো দেখেনি। শুভ্র মাথা চুলকে তুলির হাসি দেখেই গেল অবিরাম। মহুর কথাই শেষ অবধি রাখা হলো। সবাই অনেকটা দূরে একটা ছোটখাটো মাচার রেস্টুরেন্টে খেতে এসেছে। মহু এই রেস্টুরেন্টের বেশ নাম শুনেছে, তাই নিজে বেছে বেছে সব ভালো মজাদার খাবার অর্ডার করলো। সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। মহু এই ফাঁকে তুলিকে মেসেজ করলো। তাহলে শুরু করা যাক। ও পৌঁছে গেছে? তুলি মেসেজটা পড়ে শুভ্রর দিকে একবার তাকালো। মহু বুঝতে পারল তুলি কিছুটা অস্বস্তিতে ভুগছে। মহু আবারই মেসেজ করলো। রেডি তো তুলি? তুলি হাত ছাড়লো। তাকে এটা করতেই হবে, হোক না একটু ছেলে মানুষই, কিন্তু লাজুক শুভ্রর লজ্জা ভাঙতে এটা করাই লাগবে। তুলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে মেসেজ লিখলো। ইয়া, আই এম রেডি ম্যাডাম। তুলির মেসেজটা পড়ার পর মহু থামস আপ দেখালো তুলিকে। পরপরও ইশারা করলো কাউকে। তারপর রেস্টুরেন্টে ঢুকলো একজন ইয়াং সুদর্শন ফর্মাল গেটআপে এক পুরুষ। তুলি তাকে একবার দেখলো। শুভ্রর এসবে মনোযোগ নেই, সে বন্ধুদের সঙ্গে গল্পে মশগুল। মহু মেসেজ করলো তুলিকে। সে এবার তোমার সামনে আসবে, অ্যাক্টিং শুরু করো। উল্টাপাল্টা করবে না কিছু, চিন্তা নেই। হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ম্যারিড। তুলি এবার আশ্বস্ত হলো। ছেলেটা সোজা এসে তুলির ঠিক মুখোমুখি হয়ে বসলো। মুহু তাকে দেখে অবাক হওয়ার ভান করে চেঁচালো। শুভম, তুই এখানে? এই সাজেকে? হোয়াট আ কোইন্সিডেন্ট। শুভম তুলির দিকে আর চোখে চেয়ে দেখলো, তারপর মুহুর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়ে বলল, এই আর কি, ঘুরতে এলাম। তা কেমন আছিস? প্রেগনেন্ট অবস্থায় যতটুকু ভালো থাকা যায়। মুহু হ্যান্ডশেক করলো। মুহু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল শুভমকে, কিন্তু তুলির সঙ্গে হ্যান্ডশেক করার সময় তুলির দিকে নির্নিমেষ চেয়ে রইল। এতক্ষণ পুরো ব্যাপারটা আমলে না নিলেও এবারও শুভ্রর খুব গায়ে লাগলো। শুভ্র তেরা চোখে দুজনে হ্যান্ডশেক করা হাতের দিকে চেয়ে রইল। শুভম চেয়ারে বসলো। শুভমকে দেখে মহু শুভমের জন্যই খাবার অর্ডার দিল। শুভম সবার সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে তার নজরে তুলির দিকেই যাচ্ছে বারবার। ব্যাপারটা শুভ্র তীক্ষ্ণ চোখে দেখে যাচ্ছে। মহু তুলির পরিচয় দেবার সময় তুলিকে শুভ্র স্ত্রী হিসেবে পরিচয় দেয়নি, দিয়েছে আরিফের ছাত্রী হিসেবে। তাই হয়তো শুভম তুলির ব্যাপারে পজিটিভ কিছু চিন্তা করছে। শুভ্রর এই শুভমকে মোটেও ভালো লাগছে না। একবার শুভ্র তুলির হাত চেপে ধরলো টেবিলের নিচে। তুলি শুভমের সাথে মন খুলে গল্প করছিল। পাশে যে শুভ্র আছে সেটা যেন সে ভুলেই বসেছে। শুভ্র হাতটা চেপে ধরলেই তুলির গল্পে বিঘ্ন ঘটে। সে প্রশ্নবোধক চোখে শুভ্রর দিকে চায়। শুভ্র ফিসফিস করে বলল, তুলি, শুভমের সাথে তোমার এত কথা আমার পছন্দ হচ্ছে না কিন্তু। তুলি উত্তরে কিছু বলবে তার আগেই শুভম তুলিকে প্রশ্ন করে বসলো। তুলি, তোমার ঘরে কে কে আছে? তুলি আর শুভ্রর কথাই ধ্যানই দিল না, গল্প জুড়ে দিল শুভমের সাথে। শুভ্র তখন মনে হয়েছিল শুভমের মাথাটা এই কাচের গ্লাসে একবারে ফাটিয়ে দিতে। সমস্যা কি এই ছেলের? তার বউকে নিয়ে এত জানার ইচ্ছে শুভমের কেন থাকবে? রাগে শরীর জ্বলে যাচ্ছে শুভ্রর। শুভ্র তুলিকে সাবধান করবে তার আগেই সবার খাবার টেবিলে চলে এলো। শুভ্র তাই থেমে গেল। খাবার খাওয়ার সময় শুভ্র একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল তুলিকে। তুলিও বেশ হাসি খুশি উত্তর দিচ্ছে। শুভ্র মনে মনে রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে। খাবারটাই ঠিকঠাক গলা দিয়ে নামছে না, বারবার পানি গিলছে। খাবার খাওয়া শেষ হলেই শুভম আগ বাড়িয়ে সবার বিল দিয়ে দিল। সবাই এতে শুভমের কি যে গুণগান গাইতে লাগলো। বিল পে করে শুভম তুলির দিকে চেয়ে মৃদু হেসে বলল, আমার পক্ষ হতে তোমাকে ট্রিট। তোমার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আই হোপ আমাদের আবার দেখা হবে। তুলি শুভ্রর দিকে তাকালো। শুভ্র বাঁকা চোখে তুলির দিকে চেয়ে আছে, যেন এখনই শুভম এবং তুলিকে কাছে চিবিয়ে খেয়ে ফেলবে আর ঢেকুরও তুলবে না।
তুলি শুভ্রর এই চাউনি দেখে ভয়ে সেটিয়ে গেল। মোহুর আইডিয়া না জানে তুলি নিজের উপর ভারী হয়ে যায়। তুলি শুকনো হেসে শুভমকে উত্তরে বলল, থ্যাংক ইউ। ঢাকা গেলে অবশ্যই দেখা হবে। তোমাদের বাসা কোথায় তুলি? অ্যাকচুয়ালি আমি আমার বাবা মাকে পাঠাতে চাইছিলাম। তুলি এবার শুভ্রর দিকে তাকালো। অ্যাক্টিং এবার এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে। শুভ্র ধীরে ধীরে বোম হয়ে যাচ্ছে, যে কোনো সময় ফেটে যেতে পারে। শুভ্র বুঝতে পারছে কথাগুলো কোথায় গড়াচ্ছে। শুভ্র এগিয়ে এসে এদের কথা থামাবে তার আগে শুভম বলে বসলো, আই থিঙ্ক আই লাইক ইউ। আমিও ডাক্তার, তুমিও ডাক্তার হবে। আই থিঙ্ক আমাদের খুব জমবে। ইফ ইউ অ্যাগ্রি দেন আমি আমার বাবা মাকে দিয়ে তোমার বাসায় প্রস্তাব পাঠাবো। তোমার বাসার ঠিকানা বলা যাবে প্লিজ? কথাটা শুনে তুলি চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকালো। ব্যাস হয়ে গেছে। শুভ্র থমকে গেল। কয়লার মতো অঙ্গার হয়ে শুভমের দিকে চেয়ে থেকে তারপর তেড়ে এসে তুলির হাত টেনে ধরলো। শুভমের দিকে চেয়ে হাসার চেষ্টা করে বলল, এক্সকিউজ মি, আই নিড হার, ক্যান ইউ গো? থ্যাংক ইউ। শুভ্র কথাটা বলে শুভমের কিছু বলার অপেক্ষা করলো না আর। তুলিকে টেনে নিয়ে যেতে লাগলো হোটেলের দিকে। শুভম মৃদু হেসে চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে বলল, ইয়া এক্সকিউজড। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে যেতেই সবাই একসঙ্গে উচ্চস্বরে হেসে উঠল। শুভ্র দেয়ালে হাত ঠেসে রেখেছে। তুলি ভয়ে ভয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে শুভ্রর চোখের দিকে চেয়ে আছে। আজ রক্ষে নেই বোধহয় তুলির। শুভ্র তুলির দিকে বাঁকা চোখে তাকালো, তারপর একটু নড়ে চড়ে বলল, ফর ইউ ফরগেট বাই এনি চান্স, লেট মি রিমাইন্ড ইউ, ইউ আর ম্যারিড। তুলি দুদিকে মাথা নাড়ল, বোঝালো সে ভুলেনি সেটা। শুভ্র এবার রাগ দেখালো, বলল, তো ওই ডাক্তার তোমাকে কেন বিয়ের জন্য প্রপোজ করবে? হোয়াই? তুলি শুনল, সে তো মোহুর কথা এসব করেছে। তুলি আগে পিছে ভাবলো, তারপর বলল, উনি জানতেন না তাই। কেন জানতো না? প্রুফ রাখোনি কেন তুমি? প্রুফ? কি প্রুফ রাখবো? শুভ্র তুলির ডান হাত নিজের হাতে নিল, হাতটা উঁচু করে তুলির চোখের সামনে ধরে বলল, চুড়ি কোথায় তোমার? বিবাহিত মেয়ের হাতে চুড়ি থাকবে না কেন? তুলি শুভ্রর কথায় কুণ্ঠা বোধ করলো। ইয়াসমিন তাকে অনেকবার চুড়ি পরতে বলেছেন। এপ্রনের সাথে চুড়ি মানায় না দেখে তুলি পরেনি। এখন বোঝেও। তুলি মিনমিন করে বলল, মনে ছিল না। এখন থেকে থাকবে? শুভ্রর কাটখাট জবাব। শুভ্র পকেট থেকে দুটো সোনার সাধারণ গড়নের চুড়ি বের করে তুলির হাতে পরিয়ে দিল। অনেক আগে শুভ্র এটা বাসর ঘরে উপহার দিবে বলে কিনে রেখেছিল। বাসর হওয়ার আগেই বউ ফুরুত হয়ে যাচ্ছে, তাই সেটা দেওয়া লাগলো এখনই। তুলি হতভম্ব হয়ে হাতে লেপ্টে থাকা সোনার চুড়ির দিকে চেয়ে রইল। শুভ্র বলল, ইউ আর শুভ্রস ওয়াইফ, মাইন্ড ইট। তুলি এবার সোজা হয়ে দাঁড়ালো। শুভ্র চোখে চোখ রেখে বলল, শুধুই ওয়াইফ, আর কিছু না? শুভ্র থামলো। তার দৃষ্টির ভাষা বদলে গেল। কেমন অন্যরকম চোখে তুলিকে দেখলো। তুলির কপালে চুল আঙুলে পিছনের দিকে ঠেলে দিয়ে আত্মবিশ্বাসী স্বরে বলল, ইউ আর শুভ্রস এভরিথিং, মিস ছাত্রী। ইউ আর মেকিং মি ক্রেজি ডে বাই ডে। আমাকে ছাড়া অন্য পুরুষের দিকে অন্য নজরে তাকানো তো দূরের কথা, ভাবলেও খবর আছে তোমার। ইউ আর এ কমপ্লিটলি শুভ্রস। কি মনে থাকবে মিস ছাত্রী?